হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, রেল লাইন। আজকে তোমরা যেই রেল লাইনের ঘটনাটা শুনবে না, এরকম ঘটনা তোমরা হয়তো শোনোনি। এটা রেল লাইনের ঘটনা হলেও একদম অন্যরকম। আজকে তোমরা একদম বীভৎস, ডেঞ্জারাস, ভয়ঙ্কর, মারাত্মক একটা ঘটনা শুনতে চলেছ। আজকের এই ঘটনায় তোমরা শিহরিত হবে। আজকের এই ঘটনায় তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে উঠবে। আজকে তোমরা সত্যি সত্যি ভয় পেতে চলেছ। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। যে রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের শুধুমাত্র সাবস্ক্রাইব করে নিয়ে পাসপোর্ট করে নিতে হবে। তারপর চুপটি করে ঘটনাটা শুনতে হবে। হ্যাঁ, চোখটা কিন্তু বন্ধ রাখতে হবে। যাই হোক, আর দেরি করছি না, একদম সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। নমস্কার অমিতদা, আমার নাম নয়ন দাস। আমি শ্যামনগর থেকে বলছি। আমি তোমার চ্যানেলের সাথে অনেক দিন ধরেই কানেক্টেড রয়েছি। এই ঘটনাটা অনেক আগে আমার সাথে ঘটেছিল। তখন আমি স্কুল টাইমে পড়াশোনা করছি। তো দাদা, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ঘটনাতে। ঘটনাটি আমার মামার বাড়িতে ঘটে গেছে আমার সঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, আমার দাদু একজন বড় মাপের ওঝা ছিলেন। উনি বাড়িতে মা কালী সাধনা করতেন। এছাড়া বাইরে ঝাড়ফুঁক করানো, এছাড়া পুজোও করতেন। এখন বয়সজনিত কারণের জন্য তিনি এসব কিছুই করেন না। আমার মামার বাড়িতে দুটো ঘর ছিল। আমরা গেলে একটা ঘরে আমাদেরকে শুতে দিত, আর আমার দাদু একটা ঘরে একাই থাকতেন। দাদু পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে ওই ঘরে যেন কেউ না শোয়, বিশেষত কেউ যেন একা না শোয়, তার বিপদ হতে পারে। আমি তখন ক্লাস 11 কি 12-এ উঠেছি। বুঝতেই পারছো, গরম রক্ত শরীরে বইছে। আমি একদিন মাসি এবং মায়ের সাথে মামার বাড়িতে ঘুরতে যাই। বাবা, ভাই ও মেসোমশাই যায়নি, তারা কাজের জন্য বাড়িতেই ছিল। তো মামা বাড়িতে গিয়ে আমি দেখি যে দাদু বাড়িতে নেই, তিনি পাশের কোনো একটা জায়গায় গেছেন। ওখানে ঝাড়ফুঁকের কোনো একটা ব্যাপার আছে, আমার স্পষ্ট মনে নেই। তো আমি প্রচণ্ড পরিমাণ জেদ করতে থাকি যে আজকে আমি দাদুর ঘরেই শোব। যেহেতু দাদু বারণ করেছে, সেই কারণের জন্য আমার দিদা, মা, মাসি ওই ঘরে থাকতে দিতে রাজি ছিল না। আমাকে বারবার করে বলেছিল ওই ঘরে না শুতে। কিন্তু আমি ভীষণভাবে জেদ করতে থাকি, কারণ আমার জানতে ইচ্ছে করত যে দাদু কেন কাউকে ওই ঘরে থাকতে দেয় না, এমনকি ঢুকতে পর্যন্ত দেয় না সন্ধ্যের পর। আমার জেদের কাছে শেষ পর্যন্ত সবাই হার মেনে গেল আর আমাকে বলল, ঠিক আছে, তোর যা ইচ্ছে কর, তোর কিছু হলে বা দাদু তোকে বকলে আমি জানি না। তো আমি দাদুর ঘরের বিছানায় গিয়ে মোবাইল ঘাঁটছি। তখন আমার কাছে ছোট কিপ্যাড ফোন ছিল। আমি সেখানে সাপ নামে যে গেমটা ছিল সেটা খেলছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে একটা খসখস শব্দে। যেহেতু মশারি টাঙানো ছিল, সেই কারণের জন্য বাইরেটা সেভাবে ভালো করে দেখা যাচ্ছিল না। আমি ঘুম ভাঙলেও চোখ বন্ধ করে শুয়ে থাকি, অর্থাৎ আমি ঘুমানোর আবার চেষ্টা করি। এমন সময় কেউ বলে ওঠে, তুই এখানে কি করছিস? গলাটা একদম পুরুষালী গলা, তবে আমি ভালো করে শুনলে বুঝতে পারলাম যে ওটা আমার দাদুর গলা না। এরপর আমার মনে হলো, এই বাড়িতে দাদু ছাড়া তো আর কোনো ছেলে থাকে না। দাদু দিদার 2 মেয়ে, আমার মা আর আমার মাসি, তাদের কোনো ছেলে নেই। আর এত রাতে কেই বা আসবে বাইরে থেকে? তবে যে বাইরের মানুষটা আমাকে ডাকছে, সে কে? সেই পুরুষালী গলা আবার আমাকে বলে উঠল, তুই এখানে কি করছিস? এখানে যে শোই সে তো তুই না, তবে তুই কে? আর কেনই বা এখানে শুয়ে আছিস? এখানে যে শুয়ে থাকে তাকে ডাক, তার সাথে আমার দরকার আছে। আমি বললাম, এটা আমার দাদুর বিছানা, তাই আমি এখানে শুয়েছি। আমার দাদু বাড়িতে নেই, কোথায় গেছে বলতেও পারবো না। তবে তুমি কে? সেই পুরুষালী গলা আমাকে বলল, আমি যেই হই না কেন, এখানে যে শোই তার সাথে আমার দরকার আছে। আমি এখানেই দাঁড়াবো যতক্ষণ না অবধি সে আসছে।
তুই কিন্তু বিছানা থেকে কোনোভাবে নামার চেষ্টা করবি না, তাহলে তোর কপালে কিন্তু দুর্ভোগ আছে। ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে শীতল হিমেল স্রোত বয়ে যায়। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারি না। ওই শীতের রাতেও আমার সারা গায়ে ঘামে শরীর ভিজে যায়। একটা সময় পর ভোর হয়, পাখি ডাকার শব্দ শুনি। এভাবে কতক্ষণ কেটেছে জানি না। যখন দেখি সকাল হয়েছে, বাইরে মানুষজনের কলরব শুনতে পেলাম। তখন একটু আশ্বস্ত হলাম যে বাইরে দাঁড়িয়েছিল সে চলে গেছে। আমি এক দৌড়ি ঘর থেকে বেরিয়ে মা, মাসি এবং দিদার মাঝখানে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল দাদুর বিশ্রী রকম চিৎকারে। খুব বাজেভাবে মাসিকে আর মাকে আর দিদাকে বকাবকি করছে যে ছেলের যদি কোনো ভালো মন্দ হয়ে যেত নিজেকে ক্ষমা করতে পারতে তো। উঠে বসতে গিয়ে বুঝলাম যে আমার গায়ে জ্বর। শুয়ে থাকলাম। আমার দাদু আমাকে এসে চোখ বড় বড় করে বলল, ভয় পেয়েছিস? আমার দাদুর ওই বিশ্রী রকমের রাগ আমি কোনোদিনও দেখিনি। আমি হ্যাঁ না কিছুই বললাম না। আমার দাদু আমার গায়ে জল জাতীয় কিছু একটা ছিটিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে শরীরে বল ফিরে পেলাম। উঠে বসলাম। আমার দাদু একটাই কথা বলল, আমার ঘরের দিকে আর যেন তোকে কোনোদিনও যেতে না দেখি, তবে কিন্তু আমার কাছে খুব মার খাবি। এবার ছেড়ে দিলাম। এরপর হাজারবার দাদুকে জিজ্ঞাসা করাতেও দাদু আমাকে বলেনি যে সেদিন আসলে ওটা কে ছিল। মা মাসিদেরকে বলেছিল ঠিকই, কিন্তু আমাকে বলেনি। পরে এই ঘটনাটা মায়ের সাথে আলোচনা করাতে মা আমাকে বলে, দাদু পাশের গ্রামে এক জায়গায় গিয়েছিল একটা মেয়ের শরীর থেকে ভূত তাড়াতে। সেই মেয়েটার আত্মা শরীর ছেড়ে দিয়েছিল আর আমার মামার বাড়িতে এসেছিল। বাকি অন্যান্য ঘরে ঢুকতে সে সাহস পাবে না, কারণ ঘর বন্ধন করা আছে। শুধুমাত্র দাদুর ঘরের সীমানাটা বন্ধন করা নেই, যাতে সমস্ত আত্মা তার কাছে এসে প্রার্থনা করতে পারে। সেই জন্য সে এসেছিল তার ইচ্ছের কথা জানাতে। কিন্তু সে তার বিছানায় অন্য একজনকে শুতে দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু আমাকে ছোঁয়ার সাধ্য তার ছিল না, কারণ দাদুর খাটটাও বন্ধন করা ছিল। দাদু বলেছিল সেদিন যদি আমি বিছানা থেকে সকালের আগে নামতাম তবে আমাকে সে মেরে ফেলত। আমার দাদু এখন এসব কাজ ছেড়ে দিয়েছে। সারা বাড়িও বন্ধন করা। এখন বর্তমানে ওই বাড়িতে দাদু দিদা রয়েছে, দুজনেই অসুস্থ। তবে এখনও আমার সাথে সেই ঘটনা নিয়ে আলোচনা করে না। তারা হয়তো জানেও না যে মা আমাকে সব ঘটনা সত্যি সত্যি বলে দিয়েছে। ঘটনাটা খুবই ছোট্ট, আমি জানি না গুছিয়ে লিখতে পারলাম কি না। তুমি তোমার মতো করে গুছিয়ে শুনিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। বন্ধুরা, সত্যি সত্যি ওঝাদের জীবন খুবই ডেঞ্জারাস হয়, কারণ তারা যেসব আত্মাদের ছাড়িয়ে দেয় বা তাদের সাথে মোকাবেলা করে, তারা কিন্তু সবসময় ওত পেতে বসে থাকে কখন তার ক্ষতি করবে। কারণ তারা সবসময় একটা সুযোগ নিয়ে থাকে যে এ আমাদের পেছনে লেগেছে, এর আমি ক্ষতি করে দেব। তো এরকমই একটা ঘটনা আজকে তোমরা শুনে নিলে। সত্যি এই শীতের রাতে কিন্তু তোমরা দারুণ ঘটনা শুনতে পাচ্ছ। এখনকার ঘটনাগুলো আমার পড়তেও ভালো লাগছে। আর তোমরা তো লিখছই যে ভৌতিক কথা নাকি আরও জমজমাট হয়ে উঠেছে। তো আর দেরি করব না, তোমরা এবার যে ঘটনাটা শুনবে সেটা একটা রেল লাইনের ঘটনা। আর এই ঘটনাটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। হ্যালো অমিত ভাই, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে সুমি বলছি। আপনাকে এর আগে অনেক ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সেটা আমার নাম গোপন রেখে। আপনি সেটা ভৌতিক কথাই শেয়ার করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে সেসব ঘটনা আমার বাসাকে কেন্দ্র করেছিল, তাই জন্য নামটা শেয়ার করার সাহস পাইনি। কিন্তু এই ঘটনাটা আমার বাসাকে কেন্দ্র করে না, আমার বাসার বাইরে একটা অঞ্চলকে কেন্দ্র করে। তবে তার প্রভাব এখনও আমার বাড়িতে আছে। তো দাদা, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটা মোটামুটি আজ থেকে বছর 4 আগে শুরু হয়। আমার বাসার পেছন দিকটায় ছিল রেল লাইন। রেল লাইনের ওই জায়গাটা ছিল ক্রসিং এরিয়া, অর্থাৎ যেখান থেকে ট্রেন লাইন ক্রস করে। আমি জায়গার নাম কিছু উল্লেখ করছি না,
কারণ সেখানে বর্তমানে অনেক মানুষ রয়েছে এবং যারা নতুন এসেছে তারা এই সম্পর্কে জানে না। তাই জন্য আমি কোনো ঝামেলা চাইছি না বলে আমি বলছি না। ওই ক্রসিংয়ের জায়গাটাই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কারণ অনেক মানুষ আছে যারা ক্রসিং সম্পর্কে বেশি তথ্য রাখে না। আমাদের যেহেতু স্টেশন এবং লাইনের সামনেই বাড়ি, তাই জন্য আমরা এই সম্পর্কে জানি কখন কোন ট্রেন আসবে। এরকম অনেক সময় হয়েছে আমরা ছাদের ওপর ঘোরাঘুরি করছি, একটা লোক দূর থেকে আসছে এবং ট্রেনও আসছে। ট্রেনটা ক্রসিং হয়ে এমনভাবে এলো যে লোকটা সরার সময় পেল না এবং মানুষটা মারা গেল আমাদের চোখের সামনে। ঘটনাটা প্রচণ্ড অবাক করে দেওয়ার মতো হয়তো লাগতে পারে, হয়তো অনেক মানুষের কাছে এটা মিথ্যেও লাগতে পারে, কিন্তু আমাদের এরিয়ার মানুষরা এটা খুব ভালো করেই জানে। বুঝতেই পারছো দাদা, ওই জায়গায় এত পরিমাণ অপঘাতে মৃত্যু হয়েছে, সুতরাং জায়গাটা অভিশপ্ত হবে এটাই স্বাভাবিক। বছর 3 আগে একটা নিউলি ম্যারিড কাপল সেখান দিয়ে যাচ্ছিল। পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছিল তাদের বডিটা দেখে যে তারা দুজনেই নিউলি ম্যারিড। তারা সন্ধেবেলা হয়তো কোথাও ঘুরে রেল লাইন পার হয়ে বাড়ি আসছিল। এমন সময় একটা ট্রেন এসে তাদেরকে রানিং ধাক্কা মেরে দিয়ে চলে যায়। মেয়েটার মুন্ডুটা আলাদা হয়ে গিয়ে রেল লাইনের একদম মাঝ বরাবর পড়ে থাকে, আর ছেলেটার পেট বরাবর চলে যায় ট্রেনের চাকাটা। কী যে বাজে পরিস্থিতি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের বাসার একদম সামনে তাদের ডেড বডি পড়েছিল। আমরা পুলিশে খোঁজ খবর দিই, তারা এসে ডেড বডিগুলো নিয়ে যায়। আমরা পরবর্তীকালে জানতে পারি যে তারা সত্যি নিউলি ম্যারিড কাপল ছিল। খারাপ লাগছিল এটা ভেবে যে তাদের মৃত্যুটা এভাবে হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, এটা মেনে নিতেই হবে। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার খুব জোর বাথরুম পাই। আমার একা একা বাথরুমে যাওয়ার অভ্যেস, তাই জন্য অভ্যেস মতো আমি উঠে চলে যাই বাথরুমের দিকে। বাথরুম করে বেরিয়ে আসার পর আমার একটা অভ্যেস ছিল একবার পেছনের জানলাটা দিয়ে রেল লাইনটা দেখার। যেহেতু রাত্রিবেলা সব কিছু নিস্তব্ধ এবং নিস্তেজ থাকে, তাই জন্য আমার সেই দিকটা তাকাতে খুব ভালো লাগে। তো আমি জানলা দিয়ে উঁকি মারি, আর আমি যেটা দেখতে পাই সেটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই যে আমি যেটা দেখছি সেটা সত্যি নাকি মিথ্যে। আমি দেখতে পাই যে কাপল আজকে মারা গিয়েছিল তারা দুজন রেল লাইনের পাশে বসে রয়েছে এবং আমাদের বাড়ির ঠিক পেছন দিকে বসে রয়েছে। এটা তারাই আমি বুঝতে পারলাম, কারণ তারা মারা যাওয়ার সময় যেরকম জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়ই তাদের গায়ে রয়েছে। আমি ভয়ে আল্লাহর নাম নিতে নিতে বিছানায় এসে শুয়ে পড়ি। সেদিনই ভোর রাতে আমি খুব বাজে স্বপ্ন দেখি যে আমাকে কেউ একজন রেল লাইনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর উল্টো দিক থেকে ট্রেন এসে আমাকে ধাক্কা মারছে। এই স্বপ্নটা দেখে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি, আমার আম্মুকে ডাকি। আম্মু আমার কাছে আসে এবং আমার মাথায় হাত দিয়ে দেখে যে আমার খুব জ্বর এসেছে। সে আমাকে বলে, কি হয়েছে, তুই এরকম ভয় পাচ্ছিস কেন, কোনো কিছুতে ভয় পেয়েছিস? আমি আম্মুকে সমস্ত কথা খুলে বললাম। আম্মু আমাকে বলল, রাত্রিবেলা ওইদিকে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, কেন জানলা খুলেছিস? আর কোনোদিনও যেন ওই দিকের জানলাটা সন্ধ্যের পর খুলতে না দেখি। আমি আম্মুর কথায় সহমত হই। এভাবে আরও দিন কত কেটে যায়। একদিন আমার এক দূর সম্পর্কের চাচা রাত্রিবেলা আমাদের বাসায় আসছিল। স্টেশন থেকে যদি রেল লাইন ধরে আসা যায় তবে আমাদের বাসা 5 মিনিট হাঁটা পথ, আর যদি ঘুরে আসা যায় তবে প্রায় আধ ঘন্টা হাঁটতে হবে কিংবা 10 মিনিট সিএনজিতে করে আসতে হবে, যার জন্য আমরা সবসময় রেল লাইন ধরেই বাড়ি আসতাম। আমার চাচাও সেটাই করতেন। উনি আমাদেরকে খবর না দিয়ে আসছিলেন। তখন মোটামুটি মধ্যরাত হয়ে গেছে। চাচা যদি একবার আমাদেরকে খবর দিত তবে আমরা স্পষ্টভাবে বারণ করতাম রেল লাইন ধরে আসতে, আর হয়তো এই ঘটনাটাও ঘটতো না। চাচা যখন রেল লাইন পার হয়ে আমাদের বাসার দিকে আসছিলেন, ঠিক সেই সময় অ্যাক্সিডেন্টের স্পটটাই যেখানে ওই কাপেলের মৃত্যু হয়েছিল, সেখানে চাচা দেখতে পাই 2টো ডেড বডি পড়ে রয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের। সারা রেল লাইন রক্তে ভেসে যাচ্ছে। আমার চাচা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান
যে এত রাতে এইভাবে কোনো মানুষ কিভাবে কাটা পড়ল। চাচা ভগবানের নাম নিতে নিতে চুপচাপ আমাদের বাড়িতে চলে আসে এবং দরজায় ধাক্কা দেয়। চাচা একবার পেছন ফিরে তাকায়, আর যেটা দেখতে পাই সেটা বলার মতো না। চাচা দেখে যেই ডেড বডিগুলো রেল লাইনের ধারে পড়েছিল তাদের মধ্যে মেয়েটার মুন্ডহীন শরীর আর ছেলেটার কোমর থেকে পায়ের মাংসটা চাচার দিকে এগিয়ে আসছে। চাচা আরও জোরে জোরে দরজায় ধাক্কা দেয়। এক পর্যায়ে দরজা আমরা খুলি। যেহেতু আমরা ঘুমোচ্ছিলাম তার জন্য আমাদের দরজাটা খুলতে বেশি সময় লেগেছিল। তিনি সাথে সাথে ভেতরে হুড়মুড় করে ঢুকে দরজাটা ধুম করে বন্ধ করে দিলেন আর হাঁপাতে লাগলেন। আমার আব্বু জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কেন এরকমভাবে চিৎকার করছো, আর কেনই বা হুড়মুড় করে ঘরে ঢুকলে। চাচা তখন পুরো কথাটা খুলে বলল। সব কথা শুনে আমার আব্বু চাচাকে ভীষণ বকাবকি করে আর বলে, তুমি আসলে সন্ধেবেলা বা সকালবেলা আসবে, এই রাত্রে আসার কি মানে আছে? জানো তো আমাদের এই জায়গাটা একদম ভালো না, তাও কেন এত রাত্রে আসো? আর আসলেও রাস্তা ধরে আসবে, কেন এই রেল লাইন ধরে আসো? আজকে যদি তোমার ভালো মন্দ কিছু হয়ে যেত তবে তার দায় কে নিত শুনি? চাচা নিজের ভুলটা বুঝতে পারে আর ক্ষমা চায় এবং রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এর প্রায় ঘন্টা দুয়েক বাদে আমাদের ঘরের প্রত্যেকটা জানলা দরজায় জোরে জোরে ধাক্কা মারার শব্দ আমরা শুনতে পাই। শুধু শুনতেই পাই না, আমরা লাইট জ্বালিয়ে দেখি যেন কেউ হাত দিয়ে জানলাগুলো পেটাচ্ছে। যেহেতু আমাদের কাচের জানলা সেহেতু আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি যে কোনো মানুষের হাত ওটা। আমরা সবাই মনে মনে আল্লাহকে ডাকতে থাকি এবং ভোরের আজান হওয়া অবধি সেই শব্দ চলতেই থাকে। দাদা, এরপর থেকেই শুরু হয় আরও বেশি ভয়ঙ্কর ঘটনা। প্রতিদিন সন্ধ্যের পর আমরা কেউ ঘরের বাইরে বের হতে পারতাম না। সেই চাচা সেই রাতের পর কেমন যেন গুটি সুটি মেরে চুপ হয়ে গেলেন আর দিন 15 বাদে মারা গেলেন। তার মৃত্যু ছিল একদম অদ্ভুত। তার জীবন যথেষ্ট ভালো ছিল। একটা সচ্ছল পরিবারের ছেলে সুইসাইড করার কোনো কারণ ছিল না। তিনি না প্রেম করতেন, না তিনি বিয়ে করেছিলেন, না তার মানসিক অবসাদের কোনো বয়স ছিল। তিনি ভালো জায়গায় চাকরিও করতেন, বিয়ের জন্য মেয়েও দেখা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সুইসাইডের কারণটা কেউ জানত না। তবে আমরা অনুমান করতে পারি যে সেই দিন তিনি এমন ভয় পেয়েছিলেন বা এমন কিছু তার সাথে চলে গিয়েছিল যেটা তাকে মরতে বাধ্য করেছিল। আমাদের বাসায় সন্ধ্যের পর থেকে জানলার ধারে কারো উপস্থিতি আমরা টের পেতাম। ভয়ে আমরা সন্ধ্যের পর একটা ঘরের মধ্যেই থাকতাম। সেই ঘরটার চারিপাশে অন্যান্য ঘরও রয়েছে। আশা করি দাদা তোমাকে বোঝাতে পারলাম। সেই ঘরে একমাত্র কোনো রকম জানলা দরজা পেটানোর শব্দ আসতো না। এভাবে প্রায় দিন 10 যাওয়ার পর চাচার মৃত্যুর খবর যখন আমরা শুনতে পাই তখন আমার আব্বু ঠিক করে যে হুজুরকে ডেকে আনবে, কারণ এভাবে ভয়ে ভয়ে থাকা যায় না। তাই জন্য আমার আব্বু সামনের মসজিদে হুজুর সাহেবকে ডেকে আনলেন। এ আমার কম্য নয়, বড় একজন ওঝাকে ডাকতে হবে। সেই হুজুরই এক বড় ওঝার খোঁজ দিলেন। সেখানে আমার আব্বু গিয়ে ওনাকে ডেকে নিয়ে এলেন। সেই ওঝা এসে বললেন যে রেল লাইনের দিকটা পুরো পাঁচিল দিয়ে ঘিরে দিতে হবে, যাতে রেল লাইন থেকে আমাদের বাসা দেখা না যায়। বাবা রাতারাতি মিস্ত্রি ডেকে সেটাই করল এবং বাসাসহ সমস্ত রুম, জানলা, দরজা, ছাদ সব কিছুই বেঁধে দেওয়া হলো। হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের বাড়িতে এর প্রভাব পড়ার কারণ কি। তখন তিনি জানান, তোর মেয়ে মাঝরাতে জানলা খুলে ওদেরকে দেখেছিল, সেখান থেকেই তোদের বাড়ির ওপর কুনজর পড়ে। তারপরে তোর বাড়িতে যে তোর ভাই এসেছিল ওর দ্বারাতেও কিছুটা তোদের বাড়ির ওপর নজর পড়ে। আশেপাশের প্রত্যেকটা বাড়িতেই বলে রাখবি তাদের বাড়িটা যেন বন্ধন করে নেয়, আর এই রেল লাইনের ধারের সীমানাটাও যেন বন্ধ করিয়ে নেয়। আমার আব্বু সেই মতো আশেপাশের মানুষদেরকে বলে দিয়েছিল, কিন্তু তারা কেউই বিশ্বাস করেনি। তারা ভেবেছিল এগুলো কুসংস্কার, সাধারণত যা হয়ে থাকে আর কি। কিন্তু পরবর্তীকালে তাদের বাসাতেও এমন ঘটনা ঘটাতে তারা নিজেদের বাড়ি সেভাবে সুরক্ষিত করে রাখে। এখন বর্তমানে আমাদের পাড়ায় ঢোকার রাস্তা রয়েছে। আমরা প্রত্যেকেই এখন সিএনজি বা হেঁটেই বাসায় যাই।
ও, ওই বাড়িটা আমরা ছেড়ে দিয়েছি আর আমরা ভালোই আছি। তো দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। লাভ ফ্রম বাংলাদেশ। বন্ধুরা, এই ছিল রেল লাইনের ঘটনা। প্রপার রেল লাইনও বলা যায় না। সত্যি রেল লাইনের ধারে যারা বাড়ি করে থাকে তাদের সাথে হয়তো কতই না ঘটনা ঘটে, তাই না? যাই হোক, আশা করছি তোমাদের এই ঘটনাটা বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। তোমরা কতটা ভয় পেয়েছো সেটাও তোমরা জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। চলো, আর কথা বাড়াচ্ছি না। তোমাদের মধ্যে যারা ঘটনা শেয়ার করতে চাও তারা অবশ্যই শেয়ার করে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো আর দেরি কিসের? তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আজকে আমি তোমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। কিছু বিশেষ কারণের জন্য আমি আমার নিজের নামটা এই ঘটনায় গোপন রাখছি। দাদা, বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। তখন আমার সদ্য বিয়ে হয়েছে। বড়রা বলে থাকে বিয়ের পর 1 বছর নাকি খুব সাবধানে থাকতে হয়, কারণ গায়ে নাকি নতুন হলুদের গন্ধ থাকে। কিন্তু আমার এসবের প্রতি 1 ফোঁটাও বিশ্বাস ছিল না যে এগুলো করলে কিছু হয়। তাই জন্য আমি আমার মতো খোলামেলাভাবে ঘুরে বেড়াতাম। আমার হাজবেন্ডও যেহেতু আমার মতোই কুসংস্কার মুক্ত একজন মানুষ, তাই জন্য সেও আমাকে কোনো কিছুতেই বাধা দিত না। কিন্তু আমার শাশুড়ি মা প্রচণ্ড বকাবকি করত খোলামেলা ঘুরে বেড়ানোর জন্য। এই জন্য আমার শাশুড়ি মায়ের সাথে প্রায় সময় ঝামেলা লেগেই থাকতো। আমার হাজবেন্ড একদিন ঠিক করে যে আমরা অন্যত্র চলে যাব, কারণ শাশুড়ি মায়ের এত ঝগড়া অশান্তি আমরা ঠিক মেনে নিতে পারছিলাম না। তাই আমি আর আমার হাজবেন্ড অন্যত্র জায়গায় ঘর ভাড়া নিয়ে নিই। প্রথম কিছুদিন খুব ভালোই চলছিল। আমি সন্ধ্যের পর আমার স্বামীর সাথে ঘুরতে বের হতাম, চুল ছেড়ে রাখতাম, এটো কাটা মানতাম না, যা যা হয়ে থাকে আর কি। এরকমই একদিন আমার চুল ভীষণভাবে ভেজা ছিল আর আমার খুব জোর টয়লেট পাই, তাই আমি টয়লেটে যাই। আমার যেহেতু চুলটা ভেজা ছিল তাই জন্য আমি চুল ছেড়েই যাই, কারণ চুল বেঁধে গেলে ভেজা চুলে গন্ধ হতে পারে। আমি সেখানে গিয়েছি। কিছুক্ষণ বাদে আমার প্রচণ্ড কাশি হলো, আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে রয়েছি। আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাই আমাকে ঘিরে ধরে বসে রয়েছে। সবার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। আমি সবার দিকে তাকাই এবং দেখতে পাই অদূরে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে যাকে আমি চিনি না। জিজ্ঞাসা করি, মা, মা, উনি কে? আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই ভদ্রলোক আমাকে বলে, আর কিচ্ছু হবে না মা, বিপদ কেটে গেছে। আমি উঠে বসতে যাব এমন সময় আমার মনে হয় যে আমার সারা গায়ে প্রচণ্ড যন্ত্রণা, আমি ব্যথায় উঠতে পারছি না। আমি শুয়ে রইলাম। বুঝতে পারলাম আমার সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো আমার সারা গায়ে এত কেন যন্ত্রণা? আমি তো বাথরুমে গিয়েছিলাম, আমার গায়ে এত ব্যথা কি করে হবে? লাস্ট বাথরুমে গিয়েছিলাম, এরপর তো আমার কিছু মনে নেই। আমি কি করেই বা বিছানায় এলাম? আর আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড আমাকে কেন ঘিরে ধরে রয়েছে? আমার হাজবেন্ড আমাকে বলল যে এখানে আমরা থাকবো না। আমি সবাইকে এই বিষয়ে জিজ্ঞেস করাতে তারা আমাকে বলল, তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপরে তোমাকে সব বলা হবে। আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে ফিরে এলো। দিন 15-র মধ্যে আমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেলাম। আমি আমার শাশুড়ি মাকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম যে মা, আমার সাথে কি হয়েছিল, এবার আমাকে বলো তো। আমার শাশুড়ি মা প্রথমেই যে কথাটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার কথা মতো আমি নাকি প্রায় 15 দিনের স্মৃতি হারিয়ে ফেলেছি। সত্যি বলতে আমি এখনও মনে করতে পারি না যে ওই 15 দিনের মধ্যে আমার সাথে কি ঘটনা ঘটেছিল। আমার শাশুড়ি মা আমাকে বলল, তুমি বাথরুমে যাওয়ার কিছুক্ষণ বাদে তুমি বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি তোমার বরের সাথে কথা বলছিলে না। ও তোমার থেকে খাবার চেয়েছিল, কিন্তু তুমি খাবারও দিচ্ছিলে না, চুপচাপ এক জায়গায় বসেছিলে।
মোবাইলও ঘাঁটছিলে না। ও যখন তোমাকে আবার খেতে দেওয়ার কথা বলল, তখন তুমি ওর সাথে খুব বাজেভাবে আচরণ করেছিলে। আমি তো শাশুড়ি মায়ের কথাই অবাক হয়ে যাই, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে কখনো খারাপভাবে কথা বলতেই পারি না। আর এত কিছু হলে তো আমার মনে থাকতো। তিনি আরও বললেন, তুমি ওকে খেতে দাওনি বলে ও নিজের মতো খাবার বেড়ে খেয়ে নিয়েছিল, আর তোমাকে খাবার এনে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু তুমি খাবারগুলোকে ছুঁড়ে ফেলে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লে। সারাটা রাত তুমি দরজা খোলনি, ভেতর থেকে তোমার গোঙানির শব্দ শুনতে পেয়েছিল ও। সকাল হয়ে গেলেও তুমি দরজা খোলনি। তারপর অনেক পেটানোর পরেও তুমি দরজা খুলছিলে না। এক পর্যায়ে তুমি দরজা খুললে, কিন্তু ছেলের সাথে কোনো কথা বলছিলে না। সন্ধ্যের পর তুমি একা ওই ঘরে দরজা লাগিয়ে ভেতরে হাসি শুরু করলে। ছেলে প্রচণ্ড ভয় পেয়ে যায় তোমার এরকম প্রতিক্রিয়া দেখে, তাই জন্য সে তাড়াতাড়ি করে ফোন করে আমাদেরকে। আমরা গিয়ে তোমার ঘরের দরজা খুলে তোমাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। তুমি জামা কাপড় খুলে এক জায়গায় রেখে দিয়ে জানলার একদম কোণার দিকে বসে প্রচণ্ড বাজেভাবে হাসছ। আমাদের দেখে দাঁত কিটমিট করে বলে উঠলে, কেন এসেছিস আমাদের বাড়িতে? চলে যাই মুহূর্তে, তোর এই বউকে ছাড়ব না। ওর চুল আছে বলে আমাকে চুল দিয়ে অহংকার দেখানো? আমি মরার আগে আমারও এত বড় চুল ছিল, সব ওরা নষ্ট করে ফেলেছে, একে আমি মারবই। বলে তুমি নিজের মতো মাথাটা দেওয়ালে জোরে জোরে ঠুকতে শুরু করলে। আমরা কোনো রকমে গঙ্গা জল ছিটিয়ে তোমাকে অজ্ঞান করালাম। এরপর তোমার শ্বশুরমশাই একজন ওঝার খবর জানতেন। তিনি ছেলেকে বললেন ওঝাকে ডেকে নিয়ে আসতে, আর তোমার বাবা মাকেও খবর দেওয়া হলো। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলেন। টানা 3 দিন বাড়িতে হোমযজ্ঞ হলো। এরপর তুমি সুস্থ হলে। সুস্থ হওয়ার পরেও তুমি প্রায় 4 দিন বেহুশ ছিলে। 5 দিনের দিন তোমার সম্বিত ফেরে, আর তোমাকে নিয়ে আমরা চলে আসি। সব শুনে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি মা কেন আমাকে বারণ করতেন। তিনি আমার খারাপ চাইতেন না বলেই আমাকে বারণ করতেন এভাবে খোলামেলা থাকতে। আমার এই ঘটনার পর আরও 5 বছর কেটে গেছে দাদা। আমি এখনও অবধি সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোলে চুলে একটা লোহার জিনিস দিয়ে যাই। চুলকে কোনোদিনই খোলা ছাড়ি না। আর আমি এসব এখন প্রচণ্ডভাবে বিশ্বাস করি। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। ঘটনার সত্যতা যাচাই যদি তোমার করতে মনে হয় তবে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো। আমি আমার শাশুড়ি মায়ের সাথে তোমার কথা বলিয়ে দেব। ধন্যবাদ দাদা, অনেক ভালো থেকো। বন্ধুরা, এই ছিল 3টি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ওয়াও। সেকেন্ড কমেন্ট করেছে বশির সাথী, লিখেছে এসে গেছি দাদা। থার্ড কমেন্ট করেছে আকাশ ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দিয়া দাস, কিংসুক দাস, অক্ষয় অধিকারী, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সোমা হালদার, শেট্টি শাহজাহান, মাধবী মল্লিক, বিকি বাগচি, রাকেশ এইচডি, দুষ্টু দেবা, রাব্বি, লিখেছে ভাইয়া কেমন আছেন, চলে আসলাম আপনার মুখে ভৌতিক কথা শুনতে। খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে পর্বত রাজা, রাকেশ এইচডি, পঙ্কজ রয়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সুদীপা দাস লিখেছে চলে এসেছি। অঙ্কিতা ভট্টাচার্য লিখেছে হ্যালো দাদা, ওয়েট করছিলাম। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, দীপশ্রী দাস, বাংলার কার্টুন, অপর্ণা দত্ত, সুকুমার হালদার, তন্ময়, সুভাষ, মনীষা শেট্টি, গীতা গোস্বামী, তানভীর, কাকলি সর্দার, স্টাইলিশ অজয়, মিষ্টি পাখি, বৈশাখী, মনিকা ত্রিপুরা, শান্তনু যাদব, রঞ্জিত দাস, সুপ্রিয়া হেসেল, বান্টি তরফদার, সুদেব রয়, বিদিশা ঘোষ লিখেছে নাইস প্রেজেন্টেশন অমিত। তারপরে আরও কমেন্ট করেছে অভিজিৎ মধু, জয় সাধু খান, পাপড়ি দোলা, চুমকি ঘোষ, স্বপ্না বাজেল, অভি স্টুডিও লিখেছে দাদা আমাকে ভুলে গেছো না, আমার আর কমেন্ট শাউট আউট করতে চাও না? ভৌতিক কথায় ডে 1 থেকে ছিলাম, আজকের দিনও আছি। না গো, সেরম কেন ব্যাপার হবে? তোমার কমেন্ট হয়তো আমার চোখে পড়েনি, বা তুমি হয়তো কমেন্ট করোনি, তাহলে কি করে করব বলো? তারপরে কমেন্ট করেছে পাপিয়া দেব, প্রতিমা, সঙ্গমিত্র রয়, আশিস কোলে, সঙ্গীতা মজুমদার, বরুণ সূত্রধর, তারকনাথ চ্যাটার্জি, অভিজিৎ দাস, শিবশঙ্কর হাজরা, সুদেশনা সিংহ রয় লিখেছে প্রথম ঘটনাটা সত্যি প্যাথেটিক ছিল, আর সেকেন্ড ঘটনাটা ইউনিক, নতুনত্ব ছিল একদম গো।
নাসিবা উর্মি লিখেছে অসাধারণ লাগলো দাদা, থ্যাংক ইউ। শঙ্কর চক্রবর্তী লিখেছে উত্তরবঙ্গের দিকে শীত কেমন? খুবই শীত গো, খুবই, বলা যাবে না, এতটাই ঠান্ডা। রিন্টু বুনিয়া, দেবরাজ ভট্টাচার্য, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।